নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প হারায় খুঁজি কলমের ইমিতা কর। মিনিট 10 পর অটোটা মৈত্রীকে একটা পাড়ার মোড়ে নামিয়ে দিল। ভাড়া দেওয়ার সময় মৈত্রী জিজ্ঞেস করলো, ভাই এই জায়গাটার নাম কি? ড্রাইভার ছেলেটা অবাক চোখে তাকিয়ে বলল, কালীতলা মোড়। আপনি কোন দিকে যাবেন? মৈত্রী থতমত খেয়ে বলল, এই সামনেই যাব। আচ্ছা, এখান থেকে এই অটোতে উঠলে কোথায় যাব? ছেলেটি আরও অবাক হয়ে বললেন, বাইপাস পর্যন্ত যাবেন। মৈত্রী আর কথা বাড়ায় না, সোজা হাঁটতে শুরু করলো। জায়গাটা বেশ নিরিবিলি, পিচ ঢালা রাস্তার দুদিকে পরপর ফ্ল্যাট বাড়ি, ফুটপাতে কৃষ্ণচূড়া, বকুল, কদম ফুলের গাছ, রাস্তায় গাছের ফুল পাতা বিছিয়ে পড়ে আছে। একটা দুটো দোকান মৈত্রীর চোখে পড়ল, তবে সব বন্ধ ঘড়ির দিকে তাকিয়ে মৈত্রী দেখল দুপুর 2:30। এই সময়টা বাড়িতে থাকা মানুষদের বিশ্রামের সময়। কিছুক্ষণ উদ্দেশ্যহীনভাবে হাঁটার পর মৈত্রী ক্রমশ ক্লান্ত হয়ে পড়ল। পা দুটো যেন আর চলতে চাইছে না। একটু বসার জন্য এদিক ওদিক তাকায়, কিন্তু বসার মতো জায়গার চোখে পড়ল না। অগত্যা গাছতলায় মৈত্রী দাঁড়িয়ে পড়ল। আসলে অসম্ভব একটা মানসিক টানাপোড়েনে সে আছে। তার মাথার মধ্যে চুমকির বলা কথাগুলো বারে বারে ঘা দিচ্ছে। আগে কখনো চুমকি তাকে এইভাবে সামনাসামনি অপমান করার সাহস পায়নি। তাছাড়া তিন্নির করা প্রতিনিয়ত অপমান সে আর নিতে পারছে না। যাই হোক, মৈত্রী দেখলেও পথ চলতি মানুষজন তাকে ঘাড় ঘুরিয়ে দেখে যাচ্ছে, তাই মিনিট 10 বেশি সেখানে একা দাঁড়াতে পারল না। আবার চলতে শুরু করলো, কিন্তু কোথায়, কত দূর যাবে? কিভাবে সে পালাবে শহর ছেড়ে? কিন্তু পালিয়ে যাবে কোথায়? ভাবতে ভাবতে মৈত্রীর চোখে পড়ল একটা শান বাঁধানো ঘাট আর রেলিং দিয়ে ঘেরা জল টলটলে পুকুর। পুকুরের চারপাশে বসার জন্য সিমেন্টের বেঞ্চ পাতা। এতক্ষণে বসার জায়গা পেয়ে মৈত্রী যেন হাঁপ ছেড়ে বাঁচল। বেঞ্চে মাথা হেলিয়ে বসে ভাবতে শুরু করলো এখন কি করবে সে। মৈত্রীর মাথা নিরুদ্দেশের ভাবনা ঘুরছে, তবে এখন তার মনে হচ্ছে এত সহজে বুঝি পালানো যায় না। বিকেল পর্যন্ত এখানে বসে কাটিয়ে দেওয়া যাবে, কিন্তু তারপর অন্ধকার নামবে। জায়গাটার সম্বন্ধে কোনো ধারণা নেই। ক্রমশ রাত নামবে, বিপদ বাড়বে। অথচ মৈত্রীর বাড়ি ফেরার উপায় নেই। কি হবে বাড়ি ফিরে? আবার অপমান, আবার জটিলতা। তিন্নির মুখোমুখি সে আর কখনো হতে চায় না। মৈত্রী ভাবতে লাগলো, এত বড় পৃথিবীতে তার কি সত্যিই কোথাও গিয়ে থাকার উপায় নেই? কিন্তু যদি বা থাকতো, তাহলেও বা সেখানে গিয়ে কতদিন থাকবে? কে তার খাওয়া পড়ার দায়িত্ব নেবে? এই সংকটময় মুহূর্তে মৈত্রী একটা কঠিন বাস্তব উপলব্ধি করল। নিজের রোজগার ছাড়া বুঝি বা জীবন থেকে পালানোও সম্ভব নয়। অজান্তে মৈত্রীর চোখটা ঝাপসা হয়ে আসে। ভেসে ওঠে সামনের পুকুরের টলটলে জল। নিঝুম দুপুরে সেই জল যেন মৈত্রীকে কাছে টানছে। সে যেন হাতছানি দিয়ে বলছে, চলে আয় আমার কাছে, সব জ্বালা জুড়িয়ে যাবে। কেউ কোনোদিন তোকে খুঁজে পাবে না। সবাই ধরে নেবে তুইও নিরুদ্দেশ। মহাবিষ্ট হয়ে মৈত্রী হাতের ব্যাগটা তুলে নিয়ে উঠে দাঁড়িয়ে পড়ল। এগিয়ে যায় ঘাটের দিকে। ওপরের সিঁড়িতে দাঁড়িয়ে নিচের দিকে তাকায়। গুনে দেখল ঠিক 4টে সিঁড়ি, তারপর ধূসর জলরাশি। সিঁড়ি দিয়ে নেমে গিয়ে ঝাঁপিয়ে পড়লে নিশ্চিত মৃত্যু। সে সাঁতার জানে না, তার মানে কয়েক মুহূর্তে অতলে তলিয়ে যাবে সব সমস্যার সমাধান। মৈত্রীর চোখের সামনে ভেসে উঠছে নিজের মায়ের মৃত মুখটা। গত 5 বছর হলো মা চলে গেছে। ওপারে নিশ্চয়ই মা তার অপেক্ষায় আছে, সুতরাং ভয় কি? মৈত্রী খুব ধীরে পরের সিঁড়িতে পা রাখে। ভেসে উঠল অর্ণবের মুখটা। বুকের ভেতরটা হু হু করে উঠছে। অর্ণবকে বিয়ে করে জীবনে প্রথম সে বুঝেছে স্বামীর ভালোবাসা কী, কেমন হয় একান্ত নিজের মানুষ। অর্ণবের পর্যাপ্ত ভালোবাসা ছিল বলেই হয়তো জীবনের চড়াই উতরাই সে পেরিয়ে উঠেছে। অর্ণব তাকে পূর্ণ করেছে। কিন্তু এটা তো সত্যি, এখন তার উপস্থিতি অর্ণবের জীবনটাকে ক্রমশ জটিল করে তুলেছে। নিজের মেয়ের সাথে তার সংঘাত পাচ্ছে, মেয়ে তার বাবার সান্নিধ্য পাচ্ছে না, মেয়ে নিজেকে শেষ করে দিতে চাইছে। তাই তার এখন অর্ণবের জীবন থেকে চলে যাওয়াই ভালো। মৈত্রী এগিয়ে যায়, নিচের সিঁড়িতে পা রাখে। এটাই শেষ। এর পরের সিঁড়িটা জলে ডুবে রয়েছে। এখান থেকে মৈত্রীকে জলে ঝাঁপিয়ে পড়তে হবে।
কিন্তু জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হঠাৎ কে যেন মৈত্রীকে পিছন থেকে টেনে ধরল। জলছবির মতো মৈত্রীর চোখের সামনে ভেসে উঠল হসপিটালের বেডে ঘুমিয়ে থাকা এক সদ্যজাত নিষ্পাপ মুখ। স্কুল ইউনিফর্ম পরে স্কুলের গেটের ছলছলে চোখে হাত নাড়তে থাকা এক নার্সারি ক্লাসের ছোট্ট মেয়ের মুখ। মৈত্রীর সমস্ত ইন্দ্রিয় যেন মুহূর্তে বিদ্রোহী হয়ে ওঠে। এটা সে কী করতে চলেছে? মেঘাকে এই পৃথিবীতে একা রেখে কোথাও চলে যাচ্ছে সে? এত বড় স্বার্থপরতার কাজ কি কোনো মা করতে পারে? মৈত্রী বুঝল মেয়েকে প্রতিষ্ঠিত না করা পর্যন্ত তার ছুটি নেই। মৈত্রী সেই সিঁড়িতেই বসে পড়ল। 2 হাঁটুর মধ্যেই মুখ গুজিয়ে ফুঁপিয়ে ওঠে। কতক্ষণ এমনভাবে বসেছিল সে জানে না। সম্বিত ফিরে পেল এক মহিলার কণ্ঠস্বরে। ঘাটের ওপর থেকে এক বৃদ্ধার শঙ্কিত গলা ভেসে হলো, তুমি ওখানে বসে কি করছো মা? ওপরে উঠে এসো। মৈত্রী ঘাড় ঘুরিয়ে দেখল বেশ আভিজাত ঘরের এক বৃদ্ধা। পরনে ধবধবে সাদা লম্বা ঝুলের গাউন, চোখে গোল্ড ফ্রেমের চশমা এবং হাতের উপর হাতল লাগানো লাঠি। বৃদ্ধা খানিক ঝুঁকে রয়েছে, সঙ্গে একটি অল্প বয়সী বউ। বুঝতে অসুবিধা হয় না যে বউটি বৃদ্ধার দেখাশোনা করে। মৈত্রী উঠে দাঁড়ানোর আগে বউটি দ্রুত পায়ে নিচে নেমে আসে। দিদি, আপনি চলুন। আপনাকে ওইভাবে বসে থাকতে দেখে ম্যাডাম ভয় পেয়ে গেছেন। একবার ওনার সাথে কথা বলে নিন। মৈত্রী অবাক হয়ে উপরে উঠতে থাকলো। বৃদ্ধার মুখোমুখি হলো। বৃদ্ধা অতি পরিচিতার মতো মৈত্রীকে বকতে শুরু করলেন, আচ্ছা, উপরে বসতে তোমার কি অসুবিধা ছিল? অত নিচে জলের ধারে গিয়ে কে বসতে বলল? যদি পা ফসকে যেত? আচ্ছা এসো, এই বেঞ্চে এসে বসো। মৈত্রী কোনো কথা না বলে বৃদ্ধার কথা মতো বেঞ্চে বসে। বৃদ্ধা তার পাশে বসলে একটু ঝুঁকে মৈত্রীর মুখের দিকে তাকিয়ে বললেন, কোথায় থাকো? আগে তো কোনোদিনও তোমাকে দেখিনি। মৈত্রী ধীরে ধীরে বলল, আমার বাড়ি এখানে নয়, আজ এসেছি। কোন আত্মীয়ের বাড়িতে? মৈত্রী বিপদে পড়ে যায়, কি বলবে বুঝে পায় না। একটু আমতা করে বলল, ওই সেই রকমই। আমার কিন্তু তোমার হাবভাব ভালো ঠেকছে না। চোখ অমন ফুলে আছে কেন? কাজ জেলে নাকি? বাড়ি কোথায়? কে কে আছে? মৈত্রী উঠে পড়তে চাইল। ভদ্রমহিলা ওর ব্যবহার আন্তরিক। মৈত্রীর মনে হচ্ছে খুব চেনা কারোর সাথে সে কথা বলছে, তবু সে ভয় পেল। তাকে দেখলো যে ঘড়িতে তাকিয়ে দেখলো যে 5টা বাজে। এখান থেকে বাড়ি ফিরতে 6টা বেজে যাবে। এতক্ষণে নিশ্চয়ই বাড়িতে হুলস্থুল পড়ে গেছে। অর্ণব হয়তো পাগলের মতো খুঁজে চলেছে। মেঘাকে বারবার ফোন করে জানতে চাইছে মা এসেছে কিনা। মেঘা হয়তো ভীষণ ভয় পেয়ে গেছে। বলল, না তো। বাড়ি কোথায়? আমায় বলতে পারো। আমি তোমার মায়ের মতোই হই, আর একটা অযাচিত উপদেশ দিই, জীবনে যত বড়ই ঝড় আসুক কখনো জীবন থেকে পালানোর কথা ভেবো না। ওটার চেয়ে বড় অন্যায় নেই। আমায় দেখো, 40 বছরে তরতাজা ছেলেকে হারিয়েছি, স্বামীকে হারিয়েছি, তারপরেও বৃদ্ধাশ্রমে সবাইকে নিয়ে বেঁচে আছি। বিপন্ন মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। পালিয়ে গেলে তার কোনো সুযোগ পাবো না। মৈত্রী ভদ্রমহিলার মুখের দিকে অপলক তাকিয়ে থাকে, বিস্মিত হয়। উনি কি করে মনের কথা পড়ে ফেললেন? কি করে বুঝলেন যে একটু আগেও ঠিক জীবন থেকে পালানোর কথাই ভাবছিল? মুখে মৃদু হাসি নিয়ে মৈত্রী বলল, মাসিমা ভয় পাবেন না, আমি চাইলেও জীবন থেকে পালাতে পারবো না। ঘরে আমার মেয়ে পথ চেয়ে বসে রয়েছে। ভদ্রমহিলা যেন আশ্বস্ত হলেন। মৈত্রীর হাতে হাত রাখেন। উঠে পড়ো, তোমার বাড়ি পৌঁছাতে দেরি হয়ে যাবে। মৈত্রী উঠে পড়ে নিচু হয়ে ভদ্রমহিলার পায়ে হাত রাখে। ভদ্রমহিলার চোখ বন্ধ করে মাথায় হাত রাখেন। জয় হও। এই সামনের বনবিতার নামে বৃদ্ধাশ্রমে আমি থাকি। কোনোদিনও মেয়েকে নিয়ে এদিকে এলে দেখা করে যেও। মাথা নেড়ে মৈত্রী হাঁটতে শুরু করল। অটো স্ট্যান্ড থেকে অটো নিয়ে বাইপাসে চলে আসে, তারপর বাস ধরে বাড়ি পৌঁছায়। সারা রাস্তা মৈত্রী ভেবেছে বাড়ি গিয়ে কী বলবে, কীভাবে মেঘা আর অর্ণবের মুখোমুখি সে হবে। যাই হোক, বাড়ির সামনে পৌঁছে মৈত্রী দেখল ঘড়িতে 6:30 বাজে। কলিং বেল বাজাতে মেঘা দরজা খুলল। সে অবাক হয়ে মাকে প্রশ্ন করল, এতক্ষণ কোথায় ছিলে? ফোন কি হারিয়ে ফেলেছ? বাবা আর আমি তোমাকে বোধহয় 100 বার ফোন করেছি। মৈত্রীর মুখ থমথমে। মেয়েকে পাশ কাটিয়ে ঘরে ঢুকল।
সোজা নিজের ঘরে এগিয়ে যায়। পাশের ঘর থেকে মেঘার গলা ভেসে আসছে, বাবা, মা বাড়ি ফিরেছে। কোথায় ছিল কিছু বলছে না, তুমি আসছো? আচ্ছা ঠিক আছে। মেঘা এবার মায়ের ঘরে ঢুকলো, দেখলো মা বাথরুমে ঢুকেছে। কিছুটা তদন্তের ভঙ্গিতে মেঘা খাটের ওপর রাখা মায়ের ব্যাগের চেন খোলে, তেমন কিছুই পেল না। মোবাইলটা হাতে নিয়ে দেখলো সুইচ অফ করা। অজান্তেই সুইচ অন করে কল লিস্টে চোখ রাখে। প্রথম দিকেই রয়েছে দেবু নামে সেভ করা দেবস্মিতা আন্টির ফোন নাম্বার। মেঘা সেই নাম্বারটা নিজের মোবাইলে সেভ করে নিল। মায়ের অনুপস্থিতিতে সে কেবল তার বাবার কথা ভেবেছে। বাবার সাথে দেখা করার চেষ্টা তাকে চালিয়ে যেতেই হবে। মৈত্রী বাথরুম থেকে স্নান করে বেরোনোর প্রায় সাথে সাথে ঝড়ের মতো অর্ণব বাড়িতে ঢুকলো। উদ্ভ্রান্তের মতো চোখ মুখ উস্কো খুস্কো কুল। দরজা থেকে ডাক দিল, মৈত্রী কোথায় তুমি? মেঘা উত্তর দেয়, বাবা এই ঘরে এসো, মা এখানে। অর্ণব প্রায় ছুটে ঘরে ঢোকে, মৈত্রীর দিকে এগিয়ে যায়। এই মৈত্রী, কী হয়েছিল? কোথায় গিয়েছিলে? ফোনটা কই? আমার মাথা একেবারে খারাপ করে দিয়েছ। নার্সিংহোম থেকে 2 মিনিটের মধ্যে উধাও হয়ে গিয়ে কি করে? সিকিউরিটি বললো তুমি নাকি ছুটে ছুটে গলির মধ্যে ঢুকে গেছো। আমি তো ছুটে গিয়ে তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও পেলাম না। মৈত্রী মাথা নিচু করে খাটে বসে পড়ল। 2 চোখ বেয়ে নেমে আসছে জলের ধারা। অর্ণব বুঝতে পারছে যে সকালের অপমান মৈত্রী নিতে পারেনি। অর্ণব মৈত্রীর পাশে বসল। আমি জানি মৈত্রী, চুমকির কথায় তুমি দুঃখ পেয়েছ, কিন্তু তুমি তো জানো ওকে। আমি ওকে যা তা বলেছি। ওর সাহস হয় কী করে আমার সামনে তোমাকে অপমান করতে? নার্সিংহোম না হলে ওখানে আমি যা বলার বলতাম, শুধু তিন্নির ওই অবস্থায় ইমার্জেন্সিতে কিছু বললাম না। মৈত্রীর কথাগুলো শুনতে শুনতে মৈত্রী অবাক হয়ে লক্ষ্য করলো মায়ের অপমানের কথা শুনেও মেঘার মধ্যে কোনো প্রতিক্রিয়া হলো না। বাবা কথা বলছে দেখে সে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। মেঘা যেন ক্রমশ যান্ত্রিক হয়ে যাচ্ছে। এতক্ষণ মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাতেও তার বিশেষ উদ্বেগ নেই। বরং অর্ণবের দুশ্চিন্তা উদ্বেগ চোখে মুখে পরিষ্কার ফুটে উঠেছে। মৈত্রীর হাতের ওপর হাত রাখলো অর্ণব, নরম গলায় বলল, একটা ভালো খবর আছে মৈত্রী। তিন্নিকে নার্সিংহোম থেকে ছেড়ে দিয়েছে। বিশেষ একটা খরচ হয়নি, এখন ভালো আছে। তবে আমি তিন্নিকে বলে দিয়েছি এ বাড়িতে বেশি ঘন ঘন আসার দরকার নেই। আমার সাথে দেখা করার হলে বাইরে কোথাও যেন দেখা করে নেয়। ইচ্ছে করে তোমাকে বারবার অপমান করতে ওকে আমি আর দেবো না। এতে তিন্নির মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে। পরের বাড়ি গিয়ে কি করবে কে জানে। মৈত্রী কথার উত্তর দিল না, উঠে পড়তে গেল। অর্ণব হাত ধরে কাছে টেনে মৈত্রী একটু আড়ষ্ট। নিশ্চয়ই সারা দুপুর কিচ্ছু খাওনি। মেঘা বলল ভাত পর্যন্ত খেয়ে যায়নি, তাই বাড়ি ফিরেছ শুনে সামনের গুপ্তার দোকান থেকে গরম রাধাবল্লভে আলুর দম নিয়ে এসেছি। তুমি বসো, আমি রান্নাঘর থেকে প্লেট নিয়ে আসছি। অর্ণব রান্নাঘরের দিকে পা বাড়ালো। মৈত্রী সেদিকে তাকিয়ে থাকে। আজ আবার সে উপলব্ধি করল পৃথিবী একমাত্র এই মানুষটাই তাকে প্রকৃত ভালোবাসে, অথচ সে স্বার্থপরের মতো অর্ণবকে একা রেখে পালিয়ে যাচ্ছিল। ভালোবাসার বাঁধন কাটা কি এতটাই সহজ? অর্ণব তাকে যে বাঁধনে বেঁধেছে তা কেটে চলে যাবে তার সাধ্য কী? গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।